বিসমিল্লাহির রহমানির রহিম। অস্থায়ী দৈনিক ভিত্তিতে আউটসোর্সিং বিভিন্ন নামে বাংলাদেশের এই আধুনিক যুগে দুনিয়া যখন ফোর্থ রেভলিউশন অতিক্রম করছে, আমরা দুনিয়ায় যখন শনৈ শনৈ উন্নতির চরম শিখরে পৌঁছেছে, এই বাংলা একসময় পৃথিবীতে সম্পদে, সূর্যে, সংস্কৃতিতে, শিক্ষায়, প্রকৃতিতে এক অনুকরণীয় ছিল। বেঙ্গল অথবা হায়দ্রাবাদের নিজাম দুনিয়ার বুকে অর্থনৈতিকভাবে প্রথম অথবা রানার্স আপ হতে। সেই বাংলা এখন আমরা ক্ষুধা, দারিদ্রতা, শোষণার বঞ্চনায় আমরা জর্জরিত। এই দুর্গতি এবং দুরবস্থার বিরুদ্ধে মুক্তির জন্য যারা লড়াই করে, এদেশের স্বাধীনতার সংগ্রাম, এদেশের ভাষার সংগ্রাম, এদেশের গণতন্ত্রের সংগ্রাম, সমাজ অগ্রগতি আর প্রগতি আর উন্নতির প্রতিটি লড়াইয়ের পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান, তারা হচ্ছে বাংলার এই ভাগ্যহত শ্রমিক শ্রেণী। বাংলার এই ভাগ্যহত শ্রমিক শ্রেণীরাই এখানকার অর্থনীতি টিকিয়ে রেখেছে। এখানে সাগরে মাছ ধরে, যারা পশুর খাল থেকে চামড়া প্রক্রিয়াজাত করে, যারা চা উৎপাদন করে, যারা গার্মেন্টস, ওষুধ কারখানায় কাজ করে, যারা কৃষি পণ্য এবং ক্ষুদ্র শিল্পে কাজ করে, তাদের উৎপাদিত পণ্য পৃথিবীতে রপ্তানি করে বাংলাদেশ দ্বিতীয় আয় করে। এই বাংলাদেশকে সচল রেখেছে যারা সেবা খাতের শ্রমিক, যারা বিদ্যুৎ শ্রমিক, যারা ওয়াসার শ্রমিক, যারা বিভিন্ন দপ্তর অধিদপ্তরের শ্রমিক, তাদের সময় আর পরিশ্রমে এবং পরিবহন শ্রমিকদের অবদানে এই অর্থনীতি এবং সমাজ সচল রয়েছে। শুধুমাত্র পরিবহন শ্রমিক যদি একদিন গাড়ির চাকা বন্ধ করে, গোটা বাংলাদেশ অবরুদ্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। অর্থনীতি সৃষ্টি করা, সেবা খাত সচল রাখা, দেশের প্রগতিতে যে শ্রমিকের অবদান, সেই শ্রমিক বাংলাদেশে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উপেক্ষিত, সবচেয়ে বেশি নিগৃহীত। তারা এই স্বাধীন দেশে তারা আজকে দাসপ্রথার মতো তারা জীবনযাপন করে। এই অমানবিক জীবনযাপন করা মানুষেরাই আমাদের বাংলাদেশের অগ্রগতির মূল নিয়ামক। আমি এই দৈনিক হাজিরা, আউটসোর্সিং, মাস্টার রোল, বিভিন্ন নামে যে দাসপ্রথা চলছে, এই দাসপ্রথার সূচনা হয়েছিল ব্রিটিশ ভারতে। ইংরেজ বণিকেরা এই দেশে প্রথম অস্থায়ী নিয়োগ প্রথা চালু করে তাদের শিল্প কলকারখানা সমৃদ্ধির জন্য এই ব্যবস্থা সূচনা করে। 2006 সালে এই অস্থায়ী শ্রমিকদের জন্য কিছুটা সুযোগ সুবিধার ব্যবস্থা শ্রম আইনে সংযুক্ত হয়েছিলেন। 2008 সালে এসে আর একটি কালাকানুন চালু করা হলো, যে কালাকানুন হচ্ছে তথাকথিত আউটসোর্সিং। 80 দশকে শিল্প বিপ্লব এবং সাম্রাজ্যবাদী দেশগুলোতে যারা এই প্রথাগুলো চালু করেছিল, শোষণ এবং মালিকের স্বার্থ টিকে রাখার জন্য, স্বাধীন বাংলাদেশে 2008 সালে যে আউটসোর্সিং কথা আমাদের এখানে নতুন করে আসলেন, ব্রিটিশরা নিয়ে আসলেন অস্থায়ী। আর স্বাধীন বাংলাদেশে 2008 সালে এই তথাকথিত আউটসোর্সিং এর যে দাসত্ব প্রথা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই দাসত্ব প্রথার বিরুদ্ধে এখন এক বিপ্লব সংগঠিত হচ্ছে, এক প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য, লড়াইয়ের জন্য আপনাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য। একটা সময় বিআরটিএতে আমি কাজ করেছি এবং শিপিং মিনিস্ট্রিতে বিআইডব্লিউটিসিতে কাজ করেছি। একটা অলাভজনক প্রতিষ্ঠানে দায়িত্ব যোগদান করার পরে দেখলাম দীর্ঘ প্রায় 35 বছর সেখানে নিয়োজিত বিভিন্ন সরকারের সময় প্রায় 850 শ্রমিকেরা আজকে দৈনিক ভিত্তিতে কাজ করে। এই 850 শ্রমিকদের একমাত্র দাবি, কেউ 25 বছর, 30 বছর, 31 বছর পর্যন্ত কাজ করছে একটা আশা নিয়ে যে আমার হয়তো বা কোনো চাকরি স্থায়ী হতে পারে।
আমি প্লিজ ভাই কোন স্লোগান না দিয়ে দয়া করে বক্তব্যটা সমাপ্ত করার সুযোগ দেন। আমি অনভিজ্ঞ একটা লোক, ঘটনাক্রমে চাকরির সুযোগ হয়েছিল। আমার অভিজ্ঞ সরকারি কর্মকর্তাদের সাথে ডেকে জিজ্ঞাসা করলাম, এরা এই প্রতিষ্ঠানের অগ্রগতি প্রগতি সেবার জন্য যারা অবদান রাখে, আজকে 31 বছর পর্যন্ত বিভিন্ন সরকারের সময়, জাতীয় পার্টির সরকার, আওয়ামী লীগের সরকার, বিএনপি সরকার, সামরিক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, সব সরকারের সময় তারা এখানে অস্থায়ী ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রয়োজনে নিয়োগ পেয়েছে। স্থায়ী শ্রমিক হওয়ার আশায় যারা অপেক্ষা করছে, কোন আইনে এদেরকে স্থায়ী করা যায়। তো বললেন যে যথারীতি আইন রয়েছে, যে নিয়মিতভাবে কাজ করার বিশেষ একটা দিনের আগের দিন তাকে অস্থায়ী করা, ওই দিন যদি তাকে অস্থায়ী না করা হয়, পুনর্নিয়োগ না দেওয়া হয়, অটোমেটিক আইনে তারা বৈধ এবং স্থায়ী শ্রমিক। আমি যারা প্রতিষ্ঠানের আমাদের যে প্রশাসন বিভাগের কর্মকর্তারা, তাদেরকে ডেকে বললাম যে 29 দিনে তাদেরকে অস্থায়ী এবং চাকরি থেকে বাদ না দিয়ে, ওরা তো চাকরি করেই, আপনি ডিসকন্টিনিউশন কেন দেখেন? বলে যে এটা হচ্ছে আমাদের ব্যয় কমানোর জন্য। আমি আপনার ব্যয় কমিয়ে আপনার কি লাভ? তো বলে আমার কোনো লাভ নেই। আর এই জনবলগুলো তো এই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজন। তো বলে হ্যাঁ প্রয়োজন। তাহলে এদেরকে রেগুলার করে দিলে আপনার কোনো ক্ষতি আছে? তো বললো স্যার এত টাকা বাড়বে, একটা প্রশ্ন উঠবে, সমালোচনা হবে, আমরা যারা এখানে দায়িত্ব রয়েছি। আচ্ছা ঠিক আছে। আমি বিশ্বাস করেন দিলেন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশে আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। মরহুমা বাংলাদেশে এত সম্মান নিয়ে গিয়েছিলেন, তার অনেকগুলো গুণাবলী এবং গুণের কারণে আমি তার সঙ্গে দেখা করলাম, এই বিষয়টা বিবৃত করলাম, বললাম মানবিক কারণে এরা আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, জাতীয় পার্টির আছে, জাসদ পার্টির আছে, বামপন্থী, ডানপন্থী, ধর্মভিত্তিক পার্টি, সব পার্টিরই লোক আছে। কিন্তু আপনি যদি এদের চাকরি স্থায়ী করেন, সারা জীবন এরা আপনার জন্য দোয়া করে। রেগুলার করে আমি রেগুলার করে দেবার এই সংবাদ আমাদের শ্রমিক বিভিন্ন গ্রুপ আছে, তাদের কানে চলে গেল। তারা যেন এটা নিয়ে বাণিজ্য করতে না পারে, এটা একটা সমস্যা। তো আমাদের এটা আর একটা আত্মসমালোচনা করবো আমি সেকেন্ড টাইমে। আমরা সারা রাত্রি ধরে মিটিং করলাম, আমাদের বোর্ড মিটিং করে বৃহস্পতিবারের দিন ছুটির শেষ বেলায় মিটিং করে শুক্রবারে সবাইকে আমরা স্থায়ীকরণ করে বিজ্ঞপ্তি ছেড়ে দিয়ে আমরা বাড়ি চলে যাই। একেবারে যখন ফজরের আজান হয় সেই পর্যন্ত সমস্ত কাজগুলো সমাপ্ত করা আল্লাহ সুযোগ দিয়েছে। আর আমি এটা করেছিলাম যে আল্লাহ যেন একটা ভালো কাজের সুনাম এবং দৃষ্টান্ত রাখে। তো আমরা এখন বলছি, যারা আমরা শ্রমিক সংগঠন, শ্রমিক নেতৃত্ব দেই, আমার কানে আসলো যে বিভিন্ন নেতা বিভিন্ন লোকের বাড়ি বাড়ি যাচ্ছে যে কাগজ দাও, তোমাকে রেগুলার করে দেবো, আমাদের কিছু দাও। আমাদের কিছু দিয়ে যদি কোনো কাজ হয়, সেই কাজের বরকত হয় না, সেই কাজের কোনো সুনাম, সেই কাজটাও বন্ধ করা একটা কর্তব্য এবং নেতৃত্বের দায়িত্ব। যদি আপনাদের কাছে অনুরোধ করছি, শৃঙ্খলার সাথে, সততার সাথে, ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্ববোধ আর ভালোবাসা দিয়ে আপনারা একতাবদ্ধ হন। আপনার ডাকে যখন 2% মানুষ ঢাকা নগরে আসবে, আমাদের কোথায় সরকার গঠিত হবে, আমাদের কোথায়। আর আমি আশাবাদী শ্রমিক শ্রেণীর মুখ্য নেতৃত্বে এই পরিবর্তন ঘটবে। এই পরিবর্তনের জন্য এক দাসপ্রথার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশে উন্নয়নের সোপানে বাংলাদেশের এই 735 লাখ শ্রমিকের মধ্যে যে সমস্ত আউটসোর্সিং শ্রমিক, দৈনিক ভাত নিয়োগ শ্রমিক, এই শ্রমিকদেরকে সরকারি আওতায় নিয়ে এসে এই সরকারকে দৃষ্টান্ত স্থাপনের জন্য আমি প্রতিটি কর্মসূচি
বিচক্ষণতার সাথে গ্রহণ করে একটার পর একটার একটা কর্মসূচি দিয়ে আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করব, আমাদের এই যৌক্তিক দাবি যেন কেউ বাধাগ্রস্ত না করতে পারে। আমাদের দাবিগুলো মানানোর জন্য আমরা উপযুক্ত ভাবে কাজ করব। আমি এখানে বলছি, পাহাড়ের শ্রমিক, সমতলের শ্রমিক, আর বনবাজারের জনপদে এবং সমুদ্র পাড়ে শ্রমিক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ মিলে আমরা ঐক্যবদ্ধ হব এই দেশ গঠনের জন্য, এই দেশের শোষণ বঞ্চনার অবসানের জন্য। আমাদের লক্ষ্য হবে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য শ্রমিক শ্রেণীর এই কালোজয়ী শক্তি, বিপ্লবী শক্তি নিজেদেরকে শোষণ থেকে মুক্ত করবে, বাংলাদেশের সকল বৈষম্যের অবসান ঘটিয়ে উন্নত সোনার বাংলাদেশ গঠনের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ এবং অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজলুম